ছোটোখাটো যে তর্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেখান থেকে একটুখানি আগাই যে আসলে ভাষা সংগ্রাম সেটি একটা নীতির প্রশ্নও কিন্তু হয়েছিল, নীতির প্রশ্ন, ন্যায় বিচারের প্রশ্ন জায়গা ছিল, অন্তর্ভুক্তির প্রশ্নের জায়গা ছিল। সেই জায়গা থেকে ২৬ সালে যদি আপনি বলেন যে নতুন বাংলাদেশের কথাই তো আমরা বলছি, সেই জায়গায় কি প্রত্যাশা আছে, আপনি কি দেখছেন? নতুন একটা সরকার গঠিত হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠিত হলো এবং তার ৩ দিন মাত্র অতিবাহিত হলো, সেই জায়গায় প্রত্যাশার কথাও বলি, আর ন্যায় বিচারের এবং অন্তর্ভুক্তির যে প্রশ্ন এবং নীতির প্রশ্ন, সেই জায়গায় কি দেখছেন আপনি সামনের দিকে? ধন্যবাদ। আমি তার আগে বলছিলাম যে শব্দর জায়গায় আমরা কিন্তু এখনো ক্যাচ ধরি। ক্যাচ ধরি ক্রিকেট খেলার সময়, আমরা কিন্তু ক্রিকেট খেলার সময় ক্যাচ ধরি আর কি। আবার আপনি একজন রিক্সাওয়ালা অনেককেই বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে বললে তিনি কথা হারিয়ে ফেলেন, কিন্তু ইউনিভার্সিটিতে ঠিকভাবে পৌঁছে দিয়ে যান আর কি। তো এগুলো অনেকটা নির্ভর করে হচ্ছে চর্চার উপরে। তবে কোনো ভাষাই অবজ্ঞা করা উচিত না। যদি সম্ভব হয় নিজের ভাষাটাকে আপনি যত বেশি সম্ভব চর্চা করবেন, তাহলে চর্চার অভাবে কিন্তু ভাষা হারিয়ে যায়। আপনার যে শব্দগুলো আপনি ব্যবহার করার সুযোগ আছে, সেই শব্দগুলো আপনি ব্যবহার যদি করেন, না করলে যে আপনাকে কেউকে ফাঁসিতে ঝুলাতে হবে তা না, কিন্তু আপনি যদি আপনার নিজের ভাষাটা চর্চা করেন, তাহলে আপনার ভাষাটার প্রতি এটিকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আপনি কোনো না কোনো জায়গায় একটা ভূমিকা রাখলেন। জুলাইয়ের অভ্যুত্থানটা যদি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের যে বেসিক জায়গাটা ছিল সেটি হচ্ছে বৈষম্য। যে ব্যানারের অধীনে আন্দোলনটা হয়েছিল, সেই ব্যানারের নামটা ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। আমাদের মূল ফোকাসটা হওয়া উচিত ছিল ওই বৈষম্য, কিন্তু আমার পর্যবেক্ষণ হলো সেই বৈষম্যটাকে আমরা যথাযথ গুরুত্ব দেইনি। বৈষম্যতে যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন ছিলেন, আন্দোলনের পোস্টার বয় ছিলেন, আমি তাদের অনেকেরও সমালোচনা করতে পারি। যিনি একজন উপদেষ্টা, তিনি কিন্তু একটা নির্দিষ্ট এলাকার উপদেষ্টা নন, তিনি সারা দেশের উপদেষ্টা। তিনি যখন এই আন্দোলনের ভেতর থেকে দায়িত্ব নেওয়ার পর তিনি তার কেবল নিজের এলাকায় নানা রকমের উন্নয়ন প্রকল্প, তিনি যে সমস্ত এলাকায় নির্বাচন করবেন সেই জায়গাতে উন্নয়ন প্রকল্প, এটি যখন হয় তখন ওই যে কনসেপ্ট, ওই কনসেপ্টে আপনি মানে বৈষম্য বিরোধী ওই জায়গাটা আপনি আঘাত করেন। এক, দ্বিতীয়ত এই যে বৈষম্যটা, নানা জায়গায় নানা ধরনের বৈষম্য আছে। পোশাকের বৈষম্য আছে, রাজনীতির বৈষম্য আছে, সোসাইটিতে নানা সুযোগ সুবিধার বৈষম্য আছে, আবার অর্থনৈতিক বৈষম্য আছে। আমরা গত 1.5 বছর আমাদের এখানে যে কালচারটা আমরা প্র্যাকটিসটা করেছি, সেখানে আমরা টোটাল যে বৈষম্যটা, এটা নিরসন করার কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আপনাকে মনে করিয়ে দেই, আজ থেকে 6 বা 7 মাস আগে অথবা তারও একটু আগে খামারবাড়িতে 3 দিন ব্যাপী একটা কনফারেন্স হয়েছিল। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নানা জায়গা থেকে লোকজন নিয়ে আসা হয়েছিল। অনেক স্কলাররা এসেছিলেন, আন্দোলনের যারা স্টেক হোল্ডার, সামনের সারিতে পোস্টার বয়, সবাই এসেছিলেন। সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, গত সরকারের সব থেকে ওয়েল উইশারদের একজন, যিনি সরকারের অনেকগুলো কাজ করে দিয়েছেন, এখন আবার তিনি সরকারের অনেক সমালোচনা করছেন। তিনি একটা কথা বলেছিলেন যে আজ 3 দিনের যত আলোচনা দেখছি, যারা আলোচনা করছেন, আমি এদের মধ্যে কোনো লুঙ্গি পরা মানুষকে দেখিনি, লুঙ্গি পরা মানুষকে দেখিনি। আপনার মনে থাকার কথা, আপনি যারা দর্শক ইন্টারনেট সার্চ দিলে পাবেন। অথচ গণ অভ্যুত্থানটায় প্রায় 350 মানুষ তারা শহীদ হয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন, যারা একেবারে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যাদের একটা বড় অংশ ঢাকা থেকে লাশ নিয়ে যাওয়ার জন্য যে খরচ, সেই খরচটা তাদের ছিল না। স্বজনের কাছ থেকে অথবা প্রতিবেশীদের কাছ থেকে ধার কর্জ করে লাশ নিয়ে গেছেন এবং দাফন করেছেন। তো আমরা ওই যে জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারি না। আমাদের টোটাল যে রাষ্ট্রের চিন্তার জায়গাটা, একেবারে উপরিকাঠামো, বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের আলোচনা এবং বিভিন্ন অভিজাত যে ক্লাবগুলোতে
কফি খাওয়ার ফাঁকে ফাঁকে যে আলোচনাগুলো আসে সেই আলোচনাগুলো এসেছে। মানুষ লড়াইটা কেন করেছিল? শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াইটা ছিল, শেখ হাসিনার সাথে একজন মানুষেরও সম্পত্তি বা ব্যক্তিগত ইস্যুতে কোনো বিরোধ ছিল না। বিরোধটা ছিল কি, যে আমি আমার যে রাইটসগুলো, আমার যে অধিকারগুলো, সেই অধিকারগুলোর থেকে আমি বঞ্চিত হচ্ছি। আপনি গ্রামের একজন মানুষকে, আপনি 50 জন মানুষকে ডেকে যদি জিজ্ঞেস করেন, তার মধ্যে 45 জন বলবে যে আমি পল্লী বিদ্যুতের জুলুমের মধ্যে আছি, আমাকে অহেতুক আমি মিটারটা কিনেছি, এখন আমাকে প্রতি মাসে সেই মিটারের জন্য ভাড়া দিতে হয়। আমি যে বিদ্যুতের বিলটা দিই, আমি জানতে পারি না যে আমি কতটুকু বিদ্যুৎ খরচ করেছি এবং কেন এতটা বিল এলো। অথচ এই কাজটা, এটা একবার প্রান্তিক মানুষের চাওয়া। আপনি ঢাকা শহর আওয়ামী লীগের সময় ঠিক করা হয়েছিল যে 1 কিলোমিটার বাস ভাড়া 2 টাকা 40 পয়সা। আমরা এখানে 10 টাকা ভাড়া দিতাম মিনিমাম, পা ফেলার সঙ্গে সঙ্গে। আমাদের এখানে ইন্টারনেট ব্যবহারকারী ইউজার যারা, তাদের সংখ্যাটা তরুণদের মধ্যে ইন্টারনেট ইউজার বেশি। অথচ পৃথিবীর অনেক জায়গা থেকে আমাদেরকে অনেক বেশি দামে এই ইন্টারনেটের খরচটা, বিলটা পে করতে হয়, পরিশোধ করতে হয়। সরকার চাইলে তাদেরকে ডেকে এনে অন্তত বলা যেত যে কেন আমি এতটা পরিশোধ করব। কাদের? ওই যে স্টুডেন্ট যারা যারা গণ অভ্যুত্থানে সব থেকে পায়োনিয়ার রোল প্লে করেছিল। আর শেষ করবো এই জায়গাটায়, শুরুতেই আমরা বৈষম্যের আশ্রয় নিয়েছি যখন আমরা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়কে ভাগ করে ফেলেছি। গণ অভ্যুত্থানটা গড়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ মানুষের, কিন্তু যখন সেটি গতি হারায় অনেকটা, তখন সেটিকে আবার ওয়ার্ম আপ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের স্বজনদের, শহীদের তালিকায় তাদের স্বজনদের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু আমরা যখন আমাদের হাতে পাওয়ারটা চলে এসেছে, আমাদের পাওয়ার যখন আমরা এক্সারসাইজ করার সুযোগটা পেয়েছি, তখন কিন্তু তখনই আমরা ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের কথা আমরা মনে রাখিনি।